ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জাস্ট এনশিওর করবা। যে সবকিছু দেখা যাচ্ছে কিনা একটু জাস্ট এনশিওর করবা। ওকে, চলো শুরু করি আমরা। আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা হচ্ছে আজকের এই ক্লাসে অলরেডি বাজে কয়টা, 9:42 বাজে। আমরা অলমোস্ট হচ্ছে ইনশাল্লাহ 11টার মধ্যে আমরা পুরো চ্যাপ্টারটা হচ্ছে রিভিশন দিয়ে কমপ্লিট করে ফেলবো। তো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে আমরা সবাইকে নিয়ে এই সুন্দর একটা ক্লাস আমরা হচ্ছে কি করতে পারি। ঠিক আছে সবাই? ওকে, সবকিছু ক্লিয়ার আছে? আর সবাই ক্লাসে একটা রিয়েক্ট দিয়ে দাও অথবা বন্ধুদেরকে মেনশন করে দাও। আমাদের যেহেতু এটা ফ্রি উদ্যোগ, তো আমরা চাই অবভিয়াসলি সব স্টুডেন্টদেরকে একসাথে পড়াইতে, বুঝছো? সবাই যাতে আমাদের এই ফ্রি ক্লাসগুলো থেকে উপকার পায়, সেটা হচ্ছে আমাদের মূলত যে চাহিদা বলো বা আমাদের ইচ্ছাটা, সেই জায়গা থেকে মূলত আমরা ফ্রি ক্লাসগুলো নিচ্ছি। যদিও আমাদের পেইড ব্যাচ চ্যাম্প 2.0 আছে, ওটাতে ক্লাস নিয়ে আবার এখানে ক্লাস নেওয়া। সো এইটুক তোমাদের প্রতি আবদার যে তোমরা হচ্ছে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করবা, দ্যাটস ইট, আর কিছু না। তো এই চ্যাপ্টারটা খুবই মজার একটা চ্যাপ্টার, আমার কাছে খুবই ভালো লাগে এই চ্যাপ্টারটা পড়তে এবং পড়াইতে, দুইটাই। ঠিক আছে, তো দুইটাই আমার কাছে ভালো লাগে। সো চেষ্টা করি আমরা হচ্ছে একসাথে তোমাদেরকে নিয়ে এই চ্যাপ্টারটা হচ্ছে সুন্দরভাবে ইনশাল্লাহ কমপ্লিট করি। ওকে, সো চলো দেখি, আমরা একটা একটা করে কোয়েশ্চেন ধরবো এবং সেই প্রশ্নের আলোকে ব্যাখ্যা দিব। আমরা 1.5 ঘন্টা ইনশাল্লাহ আমরা আশা করি কমপ্লিট করে ফেলবো পুরো চ্যাপ্টারটা। চলো প্রথম কোয়েশ্চেন আসো। প্রথম কোয়েশ্চেনটা অ্যান্সার করো সবাই। প্রথম কোয়েশ্চেনটা সবাই অ্যান্সার করো। এটা জাবি ডি 23-24 সেশনে প্রশ্নটা আসছে। প্রথম প্রশ্নে বলা আছে দানাদার শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস কত খণ্ডযুক্ত হয়। ঠিক আছে, তো বলছে কি যে দানাদার শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস কত খণ্ডযুক্ত হয়। এখন আমরা যদি শ্বেত রক্তকণিকাকে দানাদার হিসেবে দেখি, দেখো আমরা যদি দানাদার শ্বেত রক্তকণিকা দেখি বা আমরা যদি গ্র্যানিউলোসের শ্বেত রক্তকণিকা দেখি, আমরা কয় প্রকারের পাই? আমরা টোটাল হচ্ছে এখানে 3 প্রকারের পাবো। 3 প্রকারের পাই। কয় প্রকার পাই? 3 প্রকারের পাই। এক নম্বরে পাবো হচ্ছে কি আমরা ইউসিনোফিল। 2 নম্বরে পাবো হচ্ছে আমরা নিউট্রোফিল। দেখো মনোযোগ দাও, এই জায়গা থেকে একটা প্রশ্ন তুমি ইনশাল্লাহ কমন পাবা কোনো না কোনো ভার্সিটিতে। 2 নম্বরে হচ্ছে আমাদের নিউট্রোফিল। ঠিক আছে, 3 নম্বরে হচ্ছে আমাদের বেসোফিল। ওকে, এগুলোকে বলা হচ্ছে কি দানাদার শ্বেত রক্তকণিকা। আবার দুইটা থাকে হচ্ছে কি অদানাদার শ্বেত রক্তকণিকা। সেগুলো যেমন হচ্ছে তোমার মনোসাইট, তারপর হচ্ছে যেমন ধরো লিম্ফোসাইট, ওগুলো হচ্ছে তোমার কি অদানাদার শ্বেত রক্তকণিকা। ওকে, সো আমাদের কোন জায়গা থেকে কোশ্চেন আসবে? আমাদের এই 3টা থেকে বেশিরভাগ কোশ্চেন আসে। আমাদের এই 3টা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। ওকে, আচ্ছা চলো আমরা দেখি এখানে। সো মেইনলি হচ্ছে তোমার এখানে দেখো, আমরা যদি ইউসিনোফিলটা একটু পড়ি তাহলে কি কি পাবো? ইউসিনোফিল আমরা যদি এখানে খণ্ড দেখি, নিউক্লিয়াসের খণ্ড, তাহলে মনে রাখবা ইউসিনোফিলও 2টা, বেসোফিলও আছে কি 2টা। বাট নিউট্রোফিলের ক্ষেত্রে এখানে খণ্ড থাকে মোটামুটি 2 থেকে 7টা খণ্ড থাকতে পারে। এইখানে মোটামুটি 2 থেকে 7টা মতো বা 2 থেকে 5টা খণ্ড এখানে অবস্থান করে। ক্লিয়ার? সো এইটা গেল খণ্ড। এরপরে আসো আমরা পর্ব হচ্ছে কি তোমার এগুলার প্রকৃতি, মানে এটা প্রকৃতি পর্ব। আমরা দেখো আমরা জানি সবসময় কি, ধরো বেজ মানে কি ক্ষার। সো আমরা বলতে পারি কি এটা হচ্ছে তোমার ক্ষারীয়। আর নিউট্রাল মানে কি? এটা কি নিউট্রাল, তার মানে কি এটা একদম নিউট্রাল। এটা হচ্ছে কি আমরা বলতে পারি এটাকে নিউট্রাল বলতে পারি।
এরপরে দেখো এখানে ইউসিনোফিল, তাহলে ইউসিনোফিলটা কি হবে? এটা আমাদের অবভিয়াসলি হচ্ছে এখানে অম্লীয় হবে। সো আমরা এটা লিখলাম, এটা হচ্ছে অম্লীয়। এখন আমরা যদি এদের বর্ণগুলা দেখি, বর্ণ, সো বর্ণের ক্ষেত্রে দেখো আমরা জানি যে অম্লগুলোর বর্ণ সবসময় লাল বর্ণের হয়, অপরদিকে ক্ষারের বর্ণ কি হয়? আমরা জানি নীল বর্ণে হয়। আর এইদিকে দেখো নিউট্রাল যেগুলো থাকে সেগুলোর বর্ণ হবে সবসময় বেগুনি বর্ণের। শেষ। আমরা একটু কাজটা দেখে নিই। কাজ, সো কাজের ক্ষেত্রে আসো, ইউসিনোফিল কাজ করবে কি? ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা সুন্দর করে, যে কৃমি ও অ্যালার্জি, জাস্ট মনে রাখবা, মূলত কৃমি ও অ্যালার্জির লার্ভা ধ্বংস করে। কৃমি ও অ্যালার্জির লার্ভা ধ্বংস করে, রক্তের মধ্যে কৃমি ও অ্যালার্জির লার্ভা ধ্বংস করে। এটা হচ্ছে তোমার কি ইউসিনোফিলের কাজ। নিউট্রোফিল কি করবে? ফেগোসাইটোসিস করে। নিউট্রোফিলের কাজ ফেগোসাইটোসিস। অপরদিকে আমাদের যে বেসোফিল আছে, বেসোফিলের কাছ থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। বেসোফিলের কাছ থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, একটু খেয়াল করো। সো বেসোফিলের কাজ হচ্ছে দুইটা কাজ। একটা কাজ হচ্ছে কি হিস্টামিন ক্ষরণ করবে, আর যেটা হচ্ছে তোমার কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মূলত রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতেছে, জাস্ট এটুকু মনে রাখবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি হ্যাপারিন নিঃসরণ করে। তো হ্যাপারিনের কাজটা কি? এটা কি রক্ত জমাট রোধ করে, রক্ত জমাট রোধ করে। শেষ। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা এখানে পড়লাম, খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখো। তাহলে হ্যাপারিন রক্ত জমাট রোধ করতেছে, এই জায়গাটা তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে, প্রচুর। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাপারিনটা, হ্যাপারিন কি করে? আমাদের দেহে যখন রক্ত চলাচল করতে থাকে তখন সেই জায়গায় কি করবে? তোমার রক্ত জমাটটা রোধ করে, যাতে করে রক্তটা মানে ভেতরে জমাট না বাঁধে। আবার যখন রক্ত তঞ্চন হবে তখন কিন্তু আবার হ্যাপারিনটাকে নষ্ট করা হয়, যাতে করে রক্তটা যখন দেহের বাইরে চলে আসবে তখন যাতে রক্তটা জমাট বাঁধে। এটাই। তো আমরা দেখো দানাদার শ্বেত রক্তকণিকা কত খন্ড পর্যন্ত হতে পারে? ম্যাক্সিমাম হচ্ছে কি আমাদের 2 থেকে 7 পর্যন্ত হতে পারে। অ্যান্সার হচ্ছে এটা। আমরা কি বুঝছি? ওকে। আমরা যদি এইটুকু বুঝে থাকি তাহলে পাশাপাশি আমরা আরেকটা জিনিস একটু একটু এখান থেকে শিখে ফেলি। সেই জিনিসটা কি? দেখো, সেই জিনিসটা হচ্ছে আমাদের অদানাদার যে দুইটা আছে, আমাদের যে অদানাদার দুইটা শ্বেত রক্তকণিকা আছে সেগুলো একটু শিখে ফেলি। অদানাদার, তাহলে অদানাদার কয়টা? 2টা। কি কি আছে? একটা হচ্ছে তোমার কি লিম্ফোসাইট, আর একটা কি মনোসাইট। একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট মনে রাখবা, মনোসাইট হচ্ছে কি সব থেকে বড় শ্বেত রক্তকণিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনোসাইট হচ্ছে কি সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা, এটাকে বলা হচ্ছে সব থেকে বড় শ্বেত রক্তকণিকা। এটা সব থেকে বড় শ্বেত রক্তকণিকা, সবচেয়ে বড় ডাব্লিউবিসি। ঠিক আছে। এটা কোত্থেকে উৎপন্ন হচ্ছে? এটা মনোব্লাস্ট থেকে উৎপন্ন হচ্ছে, মনোব্লাস্ট থেকে উৎপন্ন, মনোব্লাস্ট থেকে উৎপন্ন। মনে রাখবা সাইটগুলো সাধারণত কোত্থেকে উৎপন্ন হয় জানো? ব্লাস্ট থেকে উৎপন্ন হচ্ছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার সাধারণত এটাও কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে। এটাও সেম কাজ, ফ্যাগোসাইটোসিস। ওকে, লিম্ফোসাইটে আসো, খুবই গুরুত্বপূর্ণ, মনোসাইটের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ লিম্ফোসাইট। সো লিম্ফোসাইট প্রধানত 3 প্রকার, এটা 3 প্রকারে পাওয়া যায়। প্রকারগুলো পড়তে হবে। 1 নম্বর হচ্ছে কি বি লিম্ফোসাইট, 2 নম্বর হচ্ছে কি টি লিম্ফোসাইট, 3 নম্বর হচ্ছে তোমার কি NK সেল বা ন্যাচারাল কিলার সেল। সো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। এটা কি করে? অ্যান্টিবডি তৈরি করতেছে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে জানো? আণুবীক্ষণিক সৈনিক বলা হচ্ছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? আণুবীক্ষণিক সৈনিক। আণুবীক্ষণিক সৈনিক বলা হয় এটাকে। দ্যাটস ইট। শ্বেত রক্তকণিকার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা পড়ে ফেলছি এখান থেকে, তাই না? আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এখান থেকে শেষ করলাম, আলহামদুলিল্লাহ। নেক্সট কোশ্চেনে চলো, পরের কোশ্চেন। ওকে, তাহলে এখন আসছে কি সবচেয়ে ক্ষুদ্রতম শ্বেত রক্তকণিকা কোনটা? কোশ্চেনে কি বলছে যে সবচেয়ে ক্ষুদ্রতম শ্বেত রক্তকণিকা কোনটা হবে? দেখো সবচেয়ে ক্ষুদ্রতম, দেখো মনে রাখবা মানব দেহের সব থেকে ক্ষুদ্রতম কোষও কিন্তু অনুচক্রিকা। অবভিয়াসলি এটা অনুচক্রিকা হবে। ইভেনচুয়ালি এটা হচ্ছে কি মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ, মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ, ক্ষুদ্রতম কোষ। চলো আমরা একটু অনুচক্রিকাটা দেখি। আমরা এখান থেকে অনুচক্রিকা আমাদের এখানে ক্লিয়ার করে ফেলি। তো অনুচক্রিকা, অনু মানে কি ক্ষুদ্র,
বা এটাকে বলা হচ্ছে কি প্লাটিলেট বা থ্রম্বোসাইটস। দেখো এটা বেস, এটা যেহেতু আমাদের আকৃতি থেকে কোশ্চেন আসছে, এটার বেস হচ্ছে 1 থেকে 4 মাইক্রোমিটার। এটার বেস হচ্ছে 1 থেকে 4 মাইক্রোমিটার অনুচক্রিকার বেস। এটা উৎপন্ন হচ্ছে কোত্থেকে জানো? অস্থির স্টেম কোষের মানে অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট থেকে। অস্থিমজ্জার সব রক্তকণিকাই অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট থেকে। কোন কোষ থেকে? মেগাক্যারিওসাইট। যেমনটা হচ্ছে আমরা যদি দেখি যে তোমার লোহিত রক্তকণিকা স্টেম কোষ থেকে উৎপন্ন হচ্ছে। ওকে, এদের তোমার সংখ্যা যদি দেখি, এদের সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে কত? 1.5 থেকে 2 লাখ। এদের সংখ্যা কত? 1.5 থেকে 2 লাখ পর্যন্ত এদের সংখ্যাটা হইতে পারে অনুচক্রিকার ক্ষেত্রে। ঠিক আছে, এইটা গেল হচ্ছে কি আমাদের অনুচক্রিকার ইনফোগুলা। বুঝছো? এই হচ্ছে আমাদের, সরি 1.5 থেকে 2 লাখ না, 1.5 থেকে 2 লাখ তো ডেঙ্গুর কথা বলো, এটা 1.5 থেকে 4 লাখ, 4 লাখ পর্যন্ত হইতে পারে। এটা কাজ কি? এটা কাজ দেখো, প্রথম কাজ হচ্ছে কি, এটা রক্ত জমাট বাঁধায়, রক্ত তঞ্চন, এটা একটা কাজ করে। এরপর দেখো সেরাটোনিন ক্ষরণ করে, খুব ইম্পর্টেন্ট। তো সেরাটোনিন ক্ষরণ করে মূলত এটা কি করে? রক্ত কণিকাকে সংকুচন করে, যাতে করে রক্ত তঞ্চনটা সহজ হয়। তাহলে সেরাটোনিন ক্ষরণ করে কি করে? রক্তনালীর সংকুচন ঘটায়। এটা অনেক আসে, রক্তনালীর সংকুচন ঘটায় কিসের মাধ্যমে? সেরাটোনিন ক্ষরণ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে সেরাটোনিন ক্ষরণ করে রক্তনালীর সংকুচন ঘটাচ্ছে। এটা এটা যদি সংখ্যার কথা গেল আমাদের, আর এটা যদি আয়ুষ্কালের কথা চিন্তা করি আমরা, এটা আয়ুষ্কাল হচ্ছে সাধারণত কোথাও 5 থেকে 7 দিন, কোথাও 8 থেকে 10 দিন। আমরা মনে রাখবো কি 5 থেকে 10 দিনের মধ্যে দিলেই আমাদের কি এটা হয়ে গেছে। ওকে, শেষ আমাদের অনুচক্রিকা। ঠিক আছে, অনেকে লেট করছো, কোনো সমস্যা না, অনেকে লেট করছো, চাপ নাই, আমরা মাত্র শুরু করলাম। আরো 2টা কথা মনে রাখবা, যদি তোমার স্বাভাবিকের অপেক্ষা অধিক হয়ে যায় তাইলে এটাকে কি বলবো? অনুচক্রিকা। তাহলে দেখো আমরা মনে রাখবো এখান থেকে 2টা জিনিস। স্বাভাবিকের চেয়ে বেশি হইলে, স্বাভাবিকের চেয়ে বেশি, এই অনুচক্রিকাকে আমরা কি বলবো? এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে কি মনে রাখবো, যে স্বাভাবিকের চেয়ে কম হইলে আমরা এটাকে কি বলবো? মনে রাখবা, স্বাভাবিকের চেয়ে বেশি জিনিসটাকে আমরা বলি কি? সাইটোসিস, মানে অধিক বেশি। সাইটোসিস মানে অনেক বেশি বিভাজন হচ্ছে, সাইটোসিস। আচ্ছা, এখন দেখো স্বাভাবিকের চেয়ে বেশি মানে কি? থ্রম্বোসাইটোসিস, থ্রম্বোসাইটোসিস। যেমনটা আমরা পড়ি হচ্ছে কি এর ক্ষেত্রে, তোমার ধরো শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে, লিম্ফোসাইট, তোমার লিউকোসাইটের ক্ষেত্রে। তো শ্বেত রক্তকণিকা যখন বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা বলি কি? লিউকোসাইটোসিস। আর যখন স্বাভাবিকের চেয়ে কম হয় তখন কি? থ্রম্বোপেনিয়া বলবো, থ্রম্বোপেনিয়া, যেমনটা আমরা এর ক্ষেত্রে বলি। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখো, তাহলে আমাদের অনুচক্রিকা এখানে পড়া শেষ। অনুচক্রিকা আমাদের এখান থেকে শেষ, সবাই ক্লিয়ার আশা করি। ওকে, আচ্ছা, তারপর চলো দেখে আমাদের 23-24 আরেকটা কোশ্চেন। তাহলে দেখো অনুচক্রিকার গড় ব্যাস কত? তোমরা বলো, এটা একটু আগে অ্যান্সার দিছি না? অনুচক্রিকার গড় ব্যাস কত বলো? আচ্ছা, সাধারণত দেখো এটা হয় কতটুকু? 1 থেকে 4 পর্যন্ত হয়। তো আমরা যদি এটাকে এভারেজে করি, যদি তোমাকে কি বলে গড় বলা হয়, তখন গড়ে মনে রাখবা কি 3 মাইক্রোমিটার। ঠিক আছে, এভারেজ বললে 3 হবে, বুঝছো? এভারেজ হলে কি 3 হবে, এভারেজ বললে 3 হবে। আর নরমালি হচ্ছে কি রেঞ্জ হচ্ছে 1 থেকে 4, আর গড় ব্যাস হচ্ছে কি 3 মাইক্রোমিটার। এখন জাহাঙ্গীরনগর ডি ইউনিট আবার এইভাবে প্রশ্ন আসতে পারে, যদি বলে কি যে গড় ব্যাসার্ধ কত, এইটাও কিন্তু দিতে পারে। জাবি ডি ইউনিট কিন্তু খুবই খুবই ঝামেলার জিনিস, খুবই ঝামেলার জিনিস। হ্যাঁ, তখন কি করবে 1 থেকে 5 মাইক্রোমিটার গড় ব্যাসার্ধ, কারণ ব্যাসার্ধ হচ্ছে কি অলওয়েজ ব্যাসের অর্ধেক হয়। তো একটু মাথায় রাখবা জিনিসগুলা, দেখবা ইজি হয়ে গেছে, একটু মাথায় রাখবা। ঠিক আছে, ওকে, এরপর আসো, এটা 23-24 প্রশ্ন ছিল। পরের কোয়েশ্চেনটা অ্যান্সার করে দেখি, প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা কত? আচ্ছা, ওকে, এইটা দেখো নরমালি আমরা কতটুকু পড়ি? 1.5 থেকে 4 লাখ। নরমালি আমরা পড়ি কতটুকু? 1.5 থেকে 4 লাখ পড়ি। বাট যেহেতু এখানে 1.5 থেকে 4 লাখ দেওয়া নাই, যেহেতু আমাদের 1.5 থেকে 4 লাখ দেওয়া নাই, তো আমরা এখান থেকে যদি 1.5 থেকে 4 লাখ না থাকে, তাহলে আমরা 2.5 থেকে 5 থেকে ধরবো। তাহলে আমরা কত ধরবো? 2.5 থেকে 5 কে। আবারও বলতেছি 4 নাম্বার প্রশ্নটা তোমরা একটু মনোযোগ দাও এই জিনিসগুলা, কারণ সবসময় যে তোমার আজমল স্যারের বই থেকে প্রশ্ন আসবে তা কিন্তু না। তো আমরা আজমল স্যারের বইয়ে পড়ি 1.5 থেকে 4 লাখ, তবে এটা সম্ভবত মাজেদা ম্যামের বই সম্ভবত। আচ্ছা, তো এখানে কত আছে? 2.5 থেকে 5 লাখ। যদি 1.5 থেকে 4 না থাকে, আবারও বলতেছি
যদি 1.5 থেকে 4 না থাকে তাহলে হচ্ছে কি এখানে 2.5 থেকে 5 তোমরা দাগাবা। ওকে, সবাই উত্তর করো, এটা একদম মনে রাখা যাও, যদি 1.5 থেকে 4 না থাকে তাহলে এটা অ্যান্সার করবা। এখন আসো, অনুচক্রিকার গড় আয়ু কয়দিন? দেখো এটা অ্যান্সার করো তোমরা সবাই, আমি প্রত্যেকের অ্যান্সার দেখতে চাই। অনুচক্রিকার গড় আয়ু কতদিন? ওকে, ক্লাসে যারা আছি আমরা প্রত্যেকেই ক্লাসটাতে একটা নিজ দায়িত্বে একটা করে রিয়েক্ট দিয়ে দিই, তাহলে ক্লাসটা হচ্ছে আমাদের সব স্টুডেন্টদের কাছে সরাসরি পৌঁছে যাবে। ঠিক আছে, তো সরাসরি পৌঁছে গেলে হচ্ছে আমাদের সব স্টুডেন্টরা ইনশাল্লাহ এই ক্লাসগুলো দেখে অনেক বেশি বেনিফিট পাবে ইনশাল্লাহ। দেখো তাহলে 5 নম্বর অ্যান্সার করে দেখি। 5, সবাই 5 নম্বরটা অ্যান্সার করি। ওকে, 5 থেকে 9 দিন, 5 থেকে 10 দিন, 8 থেকে 10 দিন, এক এক জায়গায় এক এক রকম থাকে, বুঝছো? সেখানে করতে হবে 5 থেকে 10 দিন হবে। ওকে, আয়ুষ্কাল যেহেতু পড়াইতেছি আমরা হচ্ছে কি আরবিসির ক্ষেত্রে দেখি, আমরা আরবিসির আয়ুষ্কাল কতদিন বলো, তারপর ডাব্লিউবিসিটা কতদিন, তারপর হচ্ছে তোমার কি থ্রম্বোসাইট তো আমরা পড়লামই। সো আরবিসির আয়ুষ্কাল হচ্ছে তোমার, আমরা সকলেই জানি এটা কতদিন, 120 দিন, বা আমরা এটাকে কি বলতে পারি, 4 মান্থস। মাস হিসেবে বলে আমরা বলবো কি 4 মান্থস। আর ডাব্লিউবিসির ক্ষেত্রে তোমার কি 12 থেকে 15 দিনের মতো হইতে পারে আয়ুষ্কালটা। ওকে, 12 থেকে 15 দিনের মতো এটা হইতে পারে। আয়ুষ্কাল দেখলো, হ্যাঁ। তারপরে চলো, লসিকার শতকরা কত ভাগ পানি? চলো আমরা একটু লসিকাটা দেখি। তো লসিকা তো তোমরা চিনো, লসিকা জিনিসটা হচ্ছে যখন তোমার রক্ত সাধারণত দেখো চলাচল করে, তখন কৈশিক জালিকার ফাঁকে দিয়ে কিছু রক্ত থেকে কিছু তরল কোষের বা টিস্যুর ফাঁকে ফাঁকে অবস্থান করে, সেটাকে বলা হচ্ছে কি লসিকা বা হচ্ছে কি লিম্ফ। তাহলে দেখো আমরা এখন কি দেখবো, লসিকা বা হচ্ছে কি লিম্ফ। লসিকা বা ইংলিশে বলা হচ্ছে কি এটাকে লিম্ফ বলা হচ্ছে। লসিকা কি, লসিকা হচ্ছে তোমার কি তোমার টিস্যুর ফাঁকে ফাঁকে বিদ্যমান তরলকে বলা হচ্ছে কি লসিকা বলা হচ্ছে। এবং এই লসিকার মাধ্যমেও মানব দেহে তোমার দেখো তোমার শ্বেত রক্তকণিকা এবং সামান্য পরিমাণে অনুচক্রিকা, একই সাথে পুষ্টি উপাদান, এগুলো কি হয়, পরিবহন হয়। তো এটাও কি এক প্রকার সংবহন তন্ত্র, এইটাকে বলা হচ্ছে মানব দেহে দ্বিতীয় সংবহন তন্ত্র। আমরা তো রক্তকে বলি কি প্রধান সংবহন তন্ত্র, এটা হচ্ছে কি দ্বিতীয় সংবহন তন্ত্র। এটা হচ্ছে তোমার দ্বিতীয় সংবহন তন্ত্র, মনে রাখবা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হচ্ছে, বা এটাকে বলা হচ্ছে কি তোমার মুক্ত সংবহন তন্ত্র, বা এটাকে বলা হচ্ছে কি মুক্ত সংবহন। এইটা হচ্ছে তোমার মানব দেহের মুক্ত সংবহন তন্ত্র। ওকে, কারণ এটা কোনো প্রকার নালীর মাধ্যমে পরিবাহিত হয় না, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, এটার মধ্যে কি কি জিনিসগুলো থাকবে দেখো, উপাদানের ক্ষেত্রে মনে রাখবো আমরা, এইটার উপাদানের মধ্যে মনে রাখবো তোমার ডাব্লিউবিসি থাকবে। তো ডাব্লিউবিসি আবার এখানে দুইটা থাকবে, একটা হচ্ছে তোমার কি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে তোমার কি মনোসাইট। একটা লিম্ফোসাইট আর একটা থাকবে হচ্ছে তোমার মনোসাইট, এই দুইটা হচ্ছে কি ডাব্লিউবিসি থাকবে। আর সামান্য পরিমাণে থাকবে কি প্লাটিলেট, সামান্য পরিমাণে প্লাটিলেট থাকবে, এটা কি সামান্য পরিমাণে অনুচক্রিকা তোমার এটার মধ্যে থাকতেছে। পরবর্তীতে আসো আর কি কি থাকতেছে এখানে দেখো, এখানে আর থাকবে হচ্ছে তোমার 90%, সরি 94% হচ্ছে তোমার এখানে পানি থাকে। কত পার্সেন্ট? 94% পানি থাকবে এখানে, পানি থাকবে হচ্ছে তোমার 94%। আর বাকি কঠিন পদার্থ থাকবে হচ্ছে তোমার এখানে মোটামুটি 6%। 6% কঠিন পদার্থ এবং কি 94% হচ্ছে তোমার এখানে পানি থাকবে। ওকে, আচ্ছা এখন আসো এটার মধ্যে আর আমরা কি পড়বো, দেখো 94% গেল। এখন এই যে তোমার পরিমাণটা মানব দেহে কতটুকু পরিমাণ থাকে, এটার পরিমাণ মানব দেহে, এটার পরিমাণ হচ্ছে সাধারণত তোমার দেখো মানব দেহে মানে একটা মানব দেহে কতটুকু পরিমাণে এখানে লসিকা থাকতে পারে বলো। এই লসিকার পরিমাণটা হচ্ছে মানব দেহে সাধারণত 4 লিটারের মতো থাকে। কয় লিটার? সাধারণত হচ্ছে কত লিটার থাকবে মানব দেহে? প্রায় 4 লিটার হচ্ছে কি তোমার কি লসিকা থাকতেছে এখানে, 4 লিটার। এরপর আসা হচ্ছে এখান থেকে তোমরা পড়বা হচ্ছে কি টিস্যুর যে 10% তরল, মানে কত পার্সেন্ট বের হয়ে আসবে, সাধারণত 10%-এর মতো তরল হচ্ছে কি টিস্যুতে বের হয়ে আসে। তাহলে এটা কত পার্সেন্ট, মানে কাজের দিক থেকে যদি আমরা দেখি, এখন কাজের মধ্যে মনে রাখবা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি 10% তরল টিস্যুর ফাঁকে আসে, এইটাই হচ্ছে কি লসিকা। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, এখানে ডাব্লিউবিসি যে আছে তোমার, ডাব্লিউবিসির পরিমাণ প্রতি কিউবিক মিলিমিটার এখানে 500 থেকে এটা কত হইতে পারে জানো, 75,000 পর্যন্ত হইতে পারে। 500 থেকে 75,000 পর্যন্ত এটা হইতে পারে। ওকে,
তাহলে 500 থেকে কত পর্যন্ত হতে পারে? 75,000 পর্যন্ত মূলত এটা হয়ে থাকে। আচ্ছা, এর পরবর্তীতে আসো, যদি লসিকার সাথে মনে রাখবা, লসিকার সাথে যদি তোমার কি হয়, লিপিড মিল হয়, লসিকা প্লাস লিপিড চর্বি, তখন এই লসিকা কি বলে জানো? কাইল বলা হচ্ছে, সাদা হয়ে যায়। এই কাইলের বর্ণ হচ্ছে কি তোমার? সাদা বর্ণের লসিকা। ওকে, লসিকা তৈরির প্রক্রিয়া, এটা তৈরির যে প্রক্রিয়াটা, এটার নাম হচ্ছে কি? লিম্ফোজেনেসিস। তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে কি? লিম্ফোজেনেসিস। লসিকা তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে কি? লিম্ফোজেনেসিস হয়। ওকে, এই জিনিসটা আমাদের গেল। তাহলে লসিকা নিয়ে আমরা মোটামুটি যে বেসিক জিনিসগুলো আছে, সেই বেসিক জিনিসগুলো হচ্ছে কি আমরা এখান থেকে পড়ে ফেলছি। ঠিক আছে, বেসিক জিনিসগুলো আমরা পড়ে ফেলছি। এই যে দেখো, এই 10% তরল মানে প্লাজমা টিস্যুর ফাঁকে ফাঁকে চলে আসে, এইটা কিন্তু জাবিড ইউনিটে আসছে। এটা অলরেডি জাবিড ইউনিটে অলরেডি চলে আসছে কিন্তু এটা। ঠিক আছে। আচ্ছা, এখন এই লসিকাকে আবার দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তোমার কি? লসিকা গ্রন্থি থাকবে, কিছু থাকবে হচ্ছে তোমার কি? লসিকা গ্রন্থি। কয়টা থাকবে লসিকা গ্রন্থি? টোটাল 5টি। লসিকা গ্রন্থি কয়টি থাকে? টোটাল 5টি হচ্ছে কি তোমার লসিকা গ্রন্থি থাকে। 1 নাম্বার আসো, প্রধান লসিকা গ্রন্থি বলা হচ্ছে কাকে জানো? প্লীহাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্লীহা। ওকে, ইংলিশে বলা হচ্ছে কি? এটাকে স্প্লিন বলা হচ্ছে। এটাকে ইংলিশে বলা হচ্ছে কি তোমার? স্প্লিন। এটা হচ্ছে কি সব থেকে বড় লসিকা গ্রন্থি, এটা হচ্ছে কি সবচেয়ে বড়, এটা লসিকা গ্রন্থির মধ্যে সবচেয়ে বড়। এইটার মধ্যে কি? রক্তে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? আরবিসি এর কবরস্থান। এটাকে কি বলা হচ্ছে তোমার? তোমার রক্তের রিজার্ভার। এটাকে বলা হচ্ছে কি? রক্তের রিজার্ভার। খুবই গুরুত্বপূর্ণ জিনিস ভাই, খুবই গুরুত্বপূর্ণ। রক্তের রিজার্ভার বলা হচ্ছে, কারণ এটা কি করে? রক্তকে রিজার্ভ করে রাখে। তাহলে কতটুকু রক্তকে এটা সাধারণত রিজার্ভ করে রাখতে পারে? 300 ml রক্তকে কি করে? এটা রিজার্ভ করে রাখতে পারে মূলত। বুঝছো? এবং এটাকে বলা হচ্ছে কি? রক্তের প্রধান ছাঁকনি বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে রক্তের প্রধান ছাঁকনি। গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি এখানে দেখাচ্ছি। রক্তের প্রধান ছাঁকনি বলা হচ্ছে এটাকে। এইটা গেল কি? প্লীহার ক্ষেত্রে। 2 নম্বর আসো, টনসিল। আচ্ছা, টনসিলের ক্ষেত্রে আসো, দেখো টনসিল। তাহলে টনসিল হচ্ছে সাধারণত দেখো আমাদের এই জায়গাগুলোতে থাকে সাধারণত টনসিল, এইগুলোতে টনসিল থাকে। টনসিল হচ্ছে 3 প্রকার, প্যালেটাইন, এডিনয়েড এবং কি লিঙ্গুয়াল মূলত থাকে টনসিল। তাহলে টনসিল থেকে একটা জিনিস মনে রাখবা, টনসিলের মধ্যে প্রধান টনসিল হচ্ছে কি তোমার? প্যালেটাইন। এটা মনে রাখবা। তাহলে টনসিলের মধ্যে প্রধান টনসিলের নাম হচ্ছে কি? প্যালেটাইন। প্রধান টনসিল, এটার নাম কি? প্যালেটাইন। ওকে, তারপরে এরপর আমরা কি দেখবো? দেখো, প্রধান টনসিল গেল। এখন হচ্ছে কি? টনসিলের প্রদাহ। টনসিলের প্রদাহকে বলা হচ্ছে কি? টনসিলেক্টমি। টনসিলেক্টমি, এটা হচ্ছে কি? টনসিলের প্রদাহ। ঠিক আছে, এটা হচ্ছে কি? টনসিলের প্রদাহ হয়ে গেল। এছাড়াও আরো তোমার থাকে 3 নাম্বার, যেমন কি? লিম্ফ নোড থাকবে কিছু। লিম্ফ নোড কি পরিমাণ থাকবে? 400 থেকে 700 পরিমাণ কি থাকবে? লিম্ফ নোড, ছোট ছোট লিম্ফ নোড থাকে। এরপর আসে কি? লাল অস্থিমজ্জা থাকতে পারে, হ্যাঁ, থাইমাস থাকতে পারে, থাইমাস থাকবে, এবং কি থাকবে? 5 নাম্বার লাল অস্থিমজ্জা। আর লসিকা নালী থাকে, ডান লসিকা নালী এবং কি বাম লসিকা নালী। সো আলটিমেটলি আমি লসিকা ক্লিয়ার করে দিচ্ছি। লসিকা শেষ। ঠিক আছে, লসিকা আমাদের শেষ, আর কিছু লাগবে না ইনশাল্লাহ, এটুকুই। এরপর আসো, একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ডে গড়ে কত মিলিয়ন বার স্পন্দিত হচ্ছে? কত মিলিয়ন বার স্পন্দিত হচ্ছে? মনে রাখবা, স্পন্দিত হচ্ছে তোমার 2600 মিলিয়ন বার। এই যে হৃৎপিণ্ড 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়, এই স্পন্দিত হওয়ার সময়ে তোমার দেখো প্রায়, দেখো কত মিলিয়ন বার স্পন্দিত হয়েছে? 2600 মিলিয়ন বার। প্রায় 140 মিলিয়ন লিটার রক্ত হচ্ছে কি? হৃৎপিণ্ড দিয়ে চলাচল করে। এটা বুঝছো? এটা এই যে তোমার হৃৎপিণ্ড যে বেসিক কোয়েশ্চেন গুলো, এখান থেকে এগুলো আসে মূলত। তাহলে কতটুকু হচ্ছে? 126 মিলিয়ন বার, এবং এখানে 155 মিলিয়ন লিটার। তাইলে 2600 মিলিয়ন বার স্পন্দিত হওয়ার ক্ষেত্রে 155 মিলিয়ন লিটার বা 1.5 লক্ষ টন, বা 1.5 লক্ষ টন রক্ত সঞ্চালিত হয় এর মধ্য দিয়ে। বুঝছো? এটা হচ্ছে কি? খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 1.5 লক্ষ টন রক্ত এখান থেকে চলাচল করতেছে। আচ্ছা, এখন আসো, হৃৎপিণ্ড এটা থেকে আসছে না? হৃৎপিণ্ড থেকে আসছে। হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে? চলো আমরা একটু হৃৎপিণ্ডটা একটু বেসিক করে হালকা পড়বো, বেশি না। হৃৎপিণ্ড, বা আমরা বলতে পারি কি এটাকে হার্ট বলতে পারি। সো এটা সাধারণত হচ্ছে কি? অবস্থান যদি আমরা দেখি, হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? আমাদের পঞ্চম পাঁজরের কাছে, না? পঞ্চম পরশুকার কাছে। পঞ্চম
পরশুকার যে ফাঁকা আছে এই পঞ্চম পরশুকার কাছে, বুঝছো? ওকে, তাহলে দেখো কোথায় অবস্থান করতেছে আমাদের পাজরে, পঞ্চম ফাজরের ফাঁকে বা পঞ্চম পরশুকার ফাঁকে অবস্থান করে। এটার দৈর্ঘ্য প্রস্থ মনে রাখবো, দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার। এটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার। এই জিনিসটা মনে রাখবা, বুঝছো? এখন আসো, এটা যে আবরণ আছে, দেখো এটা আবরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা মনে রাখবা যে কোনো কিছুর আবরণের ক্ষেত্রে অবশ্যই এইটার নামের আগে দেখবা ম্যাক্সিমাম টাইম পেরি শব্দটা থাকবে, মানে পেরি মানেই তো আবরণ। হৃৎপিণ্ডের টিস্যুকে আমরা কি বলি? কার্ডিয়াক টিস্যু বলি। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? আবরণকে বলবো আমরা কি? পেরিকার্ডিয়াম, বুঝছো? পেরিকার্ডিয়াম। এখন এই পেরিকার্ডিয়ামের হচ্ছে কি আবার দুইটা স্তর থাকবে, দুইটা স্তর। কয়টা স্তর থাকবে এখানে পেরিকার্ডিয়ামের ক্ষেত্রে? তোমার দুইটা স্তর থাকবে, একটা হচ্ছে কি ভেতরের দিক, আর একটা হচ্ছে তোমার কি বাইরের দিক। দেখো ভেতরের দিকতে বলা হচ্ছে তোমার কি, তোমার সেরাস পেরিকার্ডিয়াম, এবং কি বাইরের দিকে থাকবে। দেখো এটা দেখি, ভেতরে ভেতরে থাকবে হচ্ছে তোমার কি, বা বাইরেরটা দেখে আগে, তন্তুময়। বাইরে থাকবে কি? তন্তুময়, এটা হচ্ছে কি বাইরে, এবং ভেতরে থাকবে হচ্ছে তোমার গিয়ে সেরাস, এটা থাকবে ভেতরে। এই সেরাসটা আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে কি তোমার বাইরের স্তর, একটা হচ্ছে কি ভেতরের স্তর। বাইরের স্তরটাকে বলা হচ্ছে কি প্যারাইটাল, এবং ভেতরের ভ থেকে মনে রাখবা কি? ভিসেরাল। তাহলে ভিসেরাল স্তরটা কই থাকে? ভেতরে থাকে। আর বাইরে থাকে কোনটা? প্যারাইটাল। প্যারাইটাল মানে কিন্তু বাইরে। প্যারাইটাল শব্দটা তখনই আসে যখন কোনো কিছু আমরা বাইরে বুঝাই। সো ক্লিয়ার হয়েছে এটা? তো এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে এটা দিলাম। এবং এই যে দুইটা স্তরের ফাঁকে একটা তরল থাকে, সেই তরলটার নাম হচ্ছে কি? পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে এখানে কি থাকতেছে? এটার ফাঁকে থাকবে কি জানো? তরল থাকবে একটা, যে তরলটার নাম কি? পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে বুঝতেছে এটা আমরা পেরিকার্ডিয়ামের মাঝে থাকতেছে, পেরিকার্ডিয়াল ফ্লুইড। যেমনটা হচ্ছে কি আমরা যখন ফুসফুস পড়ি, ফুসফুসের মধ্যে একটা তরল থাকে, মানে ফুসফুসের আবরণ যে আছে প্লুরা, সেই প্লুরার চারপাশে কিন্তু একটা তরল থাকে, যেটাকে বলা হচ্ছে কি? প্লুরাল রস। আমরা কি বুঝছি? যেটাকে বলা হচ্ছে কি, মানে প্লুরার মাঝেও কিন্তু একটা তরল থাকে, যেটাকে বলা হচ্ছে প্লুরাল রস। সো আমাদের দেখছো অনেক কিছু আমরা ক্লিয়ার করে ফেলছি, অনেক কিছু আমরা এখান থেকে আমরা ক্লিয়ার করে ফেলছি। ওকে, আরেকটা জিনিস জাস্ট একটু সময় দাও, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, তোমার হৃৎপেশির যে তোমার স্তর থাকে, বা হৃৎপিণ্ডের প্রাচীরে 3টা স্তর থাকে, খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট অল্প একটু সময় দেবো, আমি শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে কোথায়? হৃৎ প্রাচীরের স্তর। হৃৎ প্রাচীরের স্তর। হৃৎ প্রাচীরের স্তর কয়টি থাকবে জানো? 3টি স্তর থাকবে। কয়টি? 3টি। একটু দেখো, 3টি স্তর থাকবে। একটা হচ্ছে কি বাইরের স্তর, একটা হচ্ছে মাঝের স্তর, একটা হচ্ছে তোমার কি? ভেতরের স্তর। সো দেখো, আমি যখনই পড়াই বাইরের স্তরটা মনে রাখবো। বাইরে বলতে কি বোঝায়? এপি বোঝায়। বাইরে বলতে কি বোঝায়? সাউন্ড আসতেছে? বাইরে বলতে কি বোঝাচ্ছে? এপি। তাহলে বাইরের স্তরটাকে কি বলবো আমরা? এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম। আর ভেতরের স্তরটাকে কি বলবো আমরা? মানে মাঝের স্তরটাকে মায়ো, মাঝে কি? মায়ো। তার মানে কি বলবো? মায়োকার্ডিয়াম। এরপরে ভেতরের স্তরটাকে কি বলবো আমরা? এন্ডো। ভেতরে মানে কিন্তু বোঝায় এন্ডো, গেস্ট্রো, এগুলাকে বলা হচ্ছে কি? তোমার ভেতরে বোঝায় এন্ডোকার্ডিয়াম। এখন দেখো এপিকার্ডিয়ামে আসলে কি ঘটতেছে? মূলত বাইরে যে চর্বিগুলো আছে, চর্বি টর্বি, এগুলো আসলে কি হয়? এখানে লেগে থাকে। তাহলে বিভিন্ন চর্বি লেগে থাকে, এটা চর্বি লেগে থাকে যেহেতু বাইরে। কারণ আবর্জনা যা আছে সব তো বাইরের দিকে লাগবে। তোমরা যদি কোনো একটা হার্টের ছবি দেখো, দেখবা কিন্তু হার্টের চারপাশে কিন্তু তোমার থাকবে, চর্বি থাকে। হার্টের চারপাশে কি থাকে? চর্বি থাকে, বুঝছো? এটা মায়োকার্ডিয়াম। আচ্ছা, তো মায়োর কার্ডিয়াম হচ্ছে কি? মায়ো মানে কি? তো মাঝে। এটা কই থাকে? মাঝে থাকে। এটা হচ্ছে মাঝের স্তর। আচ্ছা, এবং দেখো মায়ো মানে কি? মোটা। মায়োর ম থেকে হচ্ছে কি? মোটা। তার মানে কি এটা মোটা বা পুরু স্তর। এখন এটা মোটা বা কেন পুরু হচ্ছে? কারণ দেখো হৃৎপিণ্ডের যে মেইন কাজটা, পাম্পিংটা, সংকোচন প্রসারণটা, এইটা করতেছে কে? এই মায়োকার্ডিয়াম। তাহলে দেখো এটা কি করতেছে? হৃৎপিণ্ডকে সংকোচন এবং প্রসারণ করে। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের মতো এত বড় কাজগুলো হচ্ছে কি? তোমার এই মায়োকার্ডিয়াম করতেছে। এই মায়োকার্ডিয়াম হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ করতেছে। পরবর্তীতে আসে হচ্ছে কি? এন্ডোকার্ডিয়াম। এন্ডো মানে কি? ভেতরে। এটা কি? এন্ডো মানে হচ্ছে কি? ভেতরে। সো ভেতরের প্রাচীরটা কি করতেছে? এটা কপাটিকা গুলোকে ঢেকে রাখে। এটা কপাটিকাকে ঢেকে রাখে। শেষ। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে।
ওকে, তাহলে আমরা কি বুঝছি? কোয়েশ্চেন অ্যান্সার আমাদের শেষ। ওকে, আমরা অনেক কিছু ক্লিয়ার করে ফেলছি। এখন আসো, মানুষের হৃৎপিণ্ডের অংশ নয় কোনটি? দেখো, মানুষের হৃৎপিণ্ডের অংশ নয় কোনটা? দেখো, এওর্টা, এট্রিয়াম, ভেন্ট্রিকল। দেখো, তো আমরা হৃৎপিণ্ডের মধ্যে টোটাল 4টা প্রকোষ্ঠ পাচ্ছি। হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ পাচ্ছি আমরা? 4 প্রকোষ্ঠ পাচ্ছি। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে কি 4 প্রকোষ্ঠ, 4টা প্রকোষ্ঠ পাই। যেমন ধরো আমরা যদি এখান থেকে দেখি, এই যে এটা হচ্ছে কি রাইট সাইড, এটা হচ্ছে কি রাইট এট্রিয়াম, এটা হচ্ছে কি রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে কি লেফট এট্রিয়াম, এটা হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল। আর লেফট ভেন্ট্রিকলের সাথে যেটা থাকে সেটার নাম হচ্ছে কি এওর্টা বা মহাধমনী। এটাকে বলতে পারি কি আমরা মহাধমনী বলতে পারি। এই মহাধমনীর মাধ্যমে হচ্ছে কি সমগ্র দেহে রক্তটা ছড়িয়ে যাচ্ছে, অক্সিজেন যুক্ত রক্ত সমগ্র দেহে ছড়িয়ে যাচ্ছে। আর ইউরেথ্রা যেটা আছে এটা মূলত হচ্ছে কি আমাদের তোমার বৃক্কের সাথে সম্পর্কিত, এটা বৃক্কে থাকবে। সো আমরা বলতে পারতেছি কি এইটা অংশ নয়। ভেন্ট্রিকল জানি, নিচেরটা বা নিলয়টা, এবং উপরেরটা হচ্ছে তোমার কি সাধারণত এট্রিয়াম থাকে। এই হচ্ছে কি হৃৎপিণ্ডের অংশ। ওকে, আচ্ছা এরপর আসো নেক্সট কি বলছে দেখো, পরশুকা ও বক্ষাস্থির তরুণাস্থির সংযোগস্থলে প্রদাহজনিত। আচ্ছা দেখো, পরশুকা এবং বক্ষাস্থির এই যে এই জায়গাগুলোতে প্রদাহজনিত বুকের ব্যথাকে কি বলা হচ্ছে? পালমোনারি এম্বোলিজম, তারপর কি তোমার নিউমোনিয়া। আচ্ছা, এরপর বলতেছে কি তোমার পেরিকার্ডাইটিস। দেখো, পালমোনারি এম্বোলিজম যেটা আছে, পালমোনারি অর্থাৎ সাধারণত হচ্ছে তোমার কি, দেখো পালমোনারি এম্বোলিজম যেটা আছে সেটা হচ্ছে মূলত আমাদের যে তোমার ধরো শ্রোণীদেশ অবস্থায় বা আমার কোমর অবস্থায় যে তোমার আছে শিরাগুলো আছে, এই শিরা থেকে যখন তোমার জমাট বাঁধা রক্ত সাধারণত তোমার ফুসফুসে প্রবেশ করে, তাহলে দেখো এটাকে বলা হচ্ছে কি পালমোনারি এম্বোলিজম। তার মানে কি এটা পালমোনারি ফুসফুসের সাথে রিলেটেড। তাহলে দেখো, যখন শ্রোণীদেশের শিরা থেকে, শ্রোণীদেশের শিরা হতে জমাট বাঁধা রক্ত ফুসফুসে প্রবেশ করে, এটাকে বলা হচ্ছে তোমার কি পালমোনারি এম্বোলিজম। নিউমোনিয়া, আচ্ছা নিউমোনিয়া তো কখনোই তোমার এটা আসলে হবে না, মানে বক্ষাস্থির তরুণাস্থির, এটা হচ্ছে কি তোমার ফুসফুসের একটা প্রদাহ, এটাও ফুসফুসের একটা প্রদাহ, বুঝছো? এটা হচ্ছে তোমার কি ফুসফুসে জীবাণুর একটা সংক্রমণ। তাহলে এটা হচ্ছে কি আমাদের বলতে পারি কি ফুসফুসে জীবাণু সংক্রমণ, জীবাণুর সংক্রমণ। তাহলে এটা কি কোন জীবাণু দ্বারা হয়? ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, ডিপ্লোকক্কাস নিউমোনিয়ায়। এটা কি একটা কক্কাস। পেরিকার্ডাইটিস, দেখো পেরি, পেরি মানে হচ্ছে তোমার কি আবরণ, কার্ডাইটিস মানে কি মানে পেরিকার্ডিয়ামের কোন একটা যদি হয় প্রদাহ হয় সেটাকে বলা হচ্ছে কি পেরিকার্ডাইটিস। আইটিস, আইটিস মানেই হচ্ছে কিন্তু প্রদাহ, মনে রাখবা আইটিস, আইটিস মানে কিন্তু প্রদাহ, যে কোনো জায়গায় দেখবা আইটিস, বুঝছো? আইটিস মানে হচ্ছে তোমার কি প্রদাহ। তাহলে পেরিকার্ডাইটিস বলতে আমরা কি বলতেছি? পেরিকার্ডিয়ামের প্রদাহ, শেষ, পেরিকার্ডিয়ামের প্রদাহ। সো ফাইনালি আনসার কোনটা? কোস্টুকন্ড্রাইটিস, কোস্টুকন্ড্রাইটিস। ঠিক আছে, মাশাআল্লাহ অনেক অ্যান্সার করছে ডি। আচ্ছা, লামিয়া ক্লাসে থাকলে একটু ই করো তো, যেই আছো আমাদের হাউ ডিয়ার ইউ, ওটাকে একটু ব্লক করো তো, বট গুলোর একটু ব্লক দাও। আচ্ছা, এখন আসো আমাদের পরের কোয়েশ্চেন, 22-23 সেশন আসছে, দেখো একটু মনোযোগ দাও। স্টুপিড গুলারে কোত্থেকে যাচ্ছে এটা, মানে কোন অকর্মা, মানে কোন অকর্মা আসলে কি বলবো, কোন অকর্মা যে এগুলারে পাঠায়, লজ্জা শরম না এগুলার, বদমাইশ। প্রত্যেকটা অ্যাডমিশনটা শুরু হইলেই মানে শুরুর দিকে এগুলা থাকে, পরে এগুলো হারায় যায়। অকর্মা দল, এগুলো লজ্জা শরম নাই, বুঝছো? এগুলা প্রত্যেকে বট ভাড়া করে বা বট বানায়, এগুলার কি করে মানে ফাউলামি করে, স্টুপিডের দল। আচ্ছা দেখো, ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে কোন রক্তকণিকা? ওই দিন আবার ছিল না ক্লাসে। দেখো, ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে কোন রক্তকণিকা? ফেগোসাইটোসিস। তাহলে আমরা কি বলছিলাম? ফেগোসাইটোসিস প্রক্রিয়া কি করবে? এক হচ্ছে নিউট্রোফিল, আর এক হচ্ছে তোমার কি মনোসাইট, মনোসাইট। তাহলে দেখো এটা কি 22-23 সেশন আসছে, বুঝছো? এটা 22-23 সেশনের প্রশ্ন। তারপর আসো নেক্সট,
অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া গ্রহণ ও তার মাত্রা নিয়ন্ত্রণ করে কে? আমরা জানি অলরেডি যে ইউসিনোফিল। অলরেডি আমাদের এটা দেখা হয়ে গেছে, এই টাইপই আমাদের ক্লিয়ার হয়ে গেছে অলরেডি, তাই না? আচ্ছা, এরপর আসো দেখি পরের কোশ্চেনে চলো আমাদের। পরে কি বলা আছে? হিস্টামিন তৈরি করে কোন রক্তকণিকা? হিস্টামিন, তাহলে হিস্টামিন তৈরি করে কোনটা? আমরা জানি হচ্ছে কি বেসোফিল তৈরি করে। কে তৈরি করবে এটা? বেসোফিল। আমরা জানি যে হিস্টামিন তৈরি করে কে? বেসোফিল হিস্টামিন তৈরি করতেছে। তাহলে ইরাইথ্রোসাইট, গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। এখন বলো বেসোফিলটা কি? একটা গ্রানুলোসাইট, দানাদার না? এটা হচ্ছে একটা দানাদার কণিকা, দ্যাটস এটা হবে। আচ্ছা, তারপর আসো নেক্সট দেখি আমরা কি আছে। পরের কোশ্চেনে চলো, হ্যাপারিন তৈরি করে কোন রক্তকণিকা? একটু খেয়াল করো, হ্যাপারিন তৈরি করতেছে কোনটা? বেসোফিল তৈরি করতেছে। তো আমি আর এগুলো এক্সপ্লেন করতেছি না, কারণ আমরা একটু আগে হচ্ছে কি এগুলো পুরোপুরি এক্সপ্লেন করে আসছি। ওকে, একটু আগে আমাদের এক্সপ্লেন করা হয়ে গেছে এগুলো। এরপরে চলো দেখি, সবাই অ্যান্সার করো। আণুবীক্ষণিক সৈনিক বলা হচ্ছে কাকে? বলো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অ্যান্সার করো দেখি, অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করবা, সবাই অ্যান্সার করবা। হ্যাঁ, ফার্স্ট অ্যান্সার করো দেখি। ওকে, সবাই অ্যান্সার করো। এটা কে কে অ্যান্সার করছো দেখি তো। জেরিন, রিফা, মিষ্টি পরি, মুক্তা, ওকে, ফারজানা আক্তার, নেহা, গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা কি হবে? লিম্ফোসাইট হবে। হ্যাঁ, এটাকে কি বলা হচ্ছে? আণুবীক্ষণিক সৈনিক বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ এটা অ্যান্টিবডি তৈরি করে। এটা কি করে? অ্যান্টিবডি তৈরি করে। ওকে, আচ্ছা, এরপরে চলো দেখি আমাদের পরের কোশ্চেন। অস্বাভাবিক হৃদস্পন্দনকে কি বলা হচ্ছে? এটা অ্যান্সার করো, তোমরা অ্যান্সার করো, আমি হচ্ছে কি এটা ব্যাখ্যা দিতে থাকি। এই দেখো শিল্পীর অবস্থা দেখো, শিল্পী একটা না কয়টা ডি বলছে। হ্যাঁ, আচ্ছা বলো, অস্বাভাবিক হৃদস্পন্দনকে কি বলা হচ্ছে? অ্যান্সার করো দেখি পরেরটা। দেখো, তো এখানে আমরা প্রথমে দেখে কি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা বলা হচ্ছে কাকে? সাধারণত হার্ট অ্যাটাককে বলা হচ্ছে কি জানো? মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকটা কোথায় হয় জানো? হৃৎপিণ্ডের পেশিতে। এই জন্য দেখো মায়োকার্ডিয়াল মানে কি? এটা হৃৎপেশিতে হচ্ছে। হার্ট অ্যাটাক কোথায় হচ্ছে? যদি কোয়েশ্চেন আসে যে হার্ট অ্যাটাকটা মূলত কেন হয়, হৃৎপেশি যখন কি ইনফার্কশন, দুর্বলতা হয়ে যায়, হৃৎপেশি যখন দুর্বল হয়ে যাবে তখন হচ্ছে কি হার্ট অ্যাটাকটা হচ্ছে। এনজাইনা, এনজাইনা মূলত হচ্ছে কি বুকে ব্যথা। যখন নরমালি তোমার করোনারি যে ধমনীগুলো থাকবে, করোনারি ধমনীতে যখন ব্লক তৈরি হয় এবং হৃৎপিণ্ডে রক্ত মানে হৃৎপেশিতে রক্ত সরবরাহ কম হয়, যার ফলে মানে বুকে ব্যথা হয়, এটা হচ্ছে কি সাধারণত এনজাইনা। এই বুকে ব্যথাটা সাধারণত 5 থেকে 30 মিনিট পর্যন্ত হইতে পারে। 5 থেকে কত মিনিট? 30 মিনিট পর্যন্ত হইতে পারে। তাহলে বুকে সাধারণত ব্লক হলে এগুলো হইতে পারে, বুঝছো? আচ্ছা, এরপর আসো কি আর্টারি স্ক্লেরোসিস। আর্টারিয়াল স্ক্লেরোসিস এইটা হচ্ছে কি যখন তোমার ব্লক তৈরি হবে, মূলত এই ব্লকটাকে বলা হচ্ছে। তাহলে অস্বাভাবিক পরিমাণে হৃদস্পন্দন হলে সেটাকে বলা হচ্ছে কি এরিথমিয়া। অস্বাভাবিক হৃদস্পন্দন হলে সেটাকে বলা হচ্ছে কি এরিথমিয়া বলা হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমাদের এরিথমিয়া আসতেছে। আমরা একটু এখান থেকে ইটা পড়ি। আমাদের বিশেষ করে যে ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে ধরো এনজাইনাটা ইম্পর্টেন্ট আছে। কোনটা ইম্পর্টেন্ট? এনজাইনা। অ্যানজাইনা, অ্যানজাইনা হচ্ছে সাধারণত দেখো 2 প্রকারের পাওয়া যায়, 3 প্রকারের পাওয়া যায়। কয় প্রকার? 3 প্রকারের পাওয়া যায়। একটা হচ্ছে তোমার কি সুস্থিত, এইটাকে বলা হচ্ছে কি স্টেবল অ্যানজাইনা, স্টেবল। আরেকটা হচ্ছে তোমার কি অস্থিত বা অস্থির বলতে পারি, এটা হচ্ছে কি আনস্টেবল, অস্থিত, আনস্টেবল। সাধারণত আনস্টেবলের ক্ষেত্রে 95 থেকে 99% পর্যন্ত ব্লক হয়, আর এটা হচ্ছে কি সাধারণত 50 থেকে 55% ব্লক যখন হচ্ছে। আরেকটা হচ্ছে তোমার কি 3 নাম্বার প্রিনজেমিটাল। এটা সাধারণত একটু মানে শুয়ে থাকলে একটু বুকে ব্যথা হয় আর কি, প্রিনজেমিটাল। প্রিনজেমিটাল এই হচ্ছে 3 প্রকার প্রিনজেমিটাল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যানজাইনা গেল। পরের কোশ্চেনে চলো আমরা দেখি কি আছে।
এরপরে চলো দেখি কোন ধরনের সার্জারিতে হৃৎপিণ্ড নিষ্ক্রিয় থাকে। বলো, এখানে টোটাল আমাদের তিন অপশন গুলো দেখো আর অ্যান্সার করো তোমরা। বলো, অ্যান্সার করো সবাই, এইটা অ্যান্সার করো, দেখি এটা কে পারো, মানে কে পারো দেখি। এটা অ্যান্সার করো, অ্যান্সার করো দেখি এটা কি হয়। ওকে, কে বলতেছে কমেন্ট দেখি। জুনাইরা বিনতে ওমার বি, তাবাসসুম আক্তার বি, আফিয়া বি। ওকে, আফিয়া বলতেছে বি, এরপর আর কি সাউদিয়া কবির বি। গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই পারতেছে মাশাআল্লাহ। তাহলে দেখো এখানে কি বলছে আমাদের, কোন ধরনের সার্জারিতে হৃৎপিণ্ড নিষ্ক্রিয় থাকে। আচ্ছা, তো এখানে সার্জারিটা মূলত হচ্ছে কি তোমার সাধারণত তিন প্রকারের হচ্ছে। একটা হচ্ছে তোমার অন পাম্প সার্জারি, বা আমরা বলতে পারি কি অফ পাম্প সার্জারি। একটা হচ্ছে অফ পাম্প, দুই নাম্বার হচ্ছে তোমার কি অন পাম্প। হৃৎপিণ্ডে সাধারণত তিন প্রকারের সার্জারি হয়। আর তিন নাম্বার হচ্ছে তোমার কি রোবট সার্জারি। সো মনে রাখবা, অন পাম্পটা হচ্ছে কি, মানে অন অফ পাম্প হচ্ছে কি, এখানে সাধারণত হচ্ছে তোমার কি হৃৎপিণ্ডকে অফ করা হয়, হৃৎপিণ্ড ক্লোজ। তো এখানে তোমার হৃৎপিণ্ডকে ক্লোজ করে, হৃৎপিণ্ডকে ক্লোজ করে আরেকটা তোমার বাইপাস হিসেবে ইউজ করা হচ্ছে, বুঝছো। হৃৎপিণ্ড কি হয়, ক্লোজ হয়ে যায়, বাট হৃৎপিণ্ড জায়গায় এখানে হচ্ছে কি তোমার একটা কার্ডিও পালমোনারি বাইপাস ইউজ করা হচ্ছে, আলাদা একটা মেশিন ইউজ করা হচ্ছে, সেটা কি কার্ডিও পালমোনারি বাইপাস। কার্ডিও পালমোনারি বাইপাস ইউজ করা হচ্ছে। অন পাম্পের ক্ষেত্রে আসো, এইটা সাধারণত হচ্ছে কি হৃৎপিণ্ড সচল থাকে, এইটাতে হৃৎপিণ্ড সচল থাকে, এবং এটা হচ্ছে কি রিস্কি, এটা হচ্ছে খুবই রিস্কি হৃৎপিণ্ডকে সচল রেখে সার্জারি করবে, এবং এটা বাংলাদেশে হচ্ছে। তাহলে বাংলাদেশে কোন সার্জারি হয়, রিমেম্বার যে অন পাম্প সার্জারি। আর রোবট সার্জারি এইটা হচ্ছে কি সবচেয়ে ভালো, তাহলে সবচেয়ে ভালো দক্ষ সার্জারি কোনটা, এই রোবট সার্জারিটা। বুঝছি সবাই? তো আমাদের অ্যান্সার কি হচ্ছে তাহলে, যারা যারা অন পাম্প দিছিল তাদের অ্যান্সার সঠিক, যারা যারা অন পাম্প দিছিল তাদেরটা হচ্ছে কি সঠিক, রোবটটা হচ্ছে সব থেকে নিখুঁত। ঠিক আছে, ওকে। তারপরে চলো দেখি আমরা যাই নেক্সট। কোন ধরনের সার্জারিতে হৃৎপিণ্ড সক্রিয় থাকে, তাহলে আগেরটা যেহেতু পড়ছি আমরা ব্যাখ্যা, এটা এমনিতে পারবো। অফ পাম্প সার্জারিতে হৃৎপিণ্ড সক্রিয় থাকে। একটা মিনিট, এই সরি একটু মিস্টেক হয়েছে। অফ পাম্পটাতে সক্রিয় থাকে, আর অন পাম্পটা হচ্ছে তোমার কি এটা কার্ডিও পালমোনারি, এইটা হচ্ছে কি কার্ডিও পালমোনারি। ওইখানে একটু কারেকশন করে নিও, হ্যাঁ, এইটা হচ্ছে কার্ডিও পালমোনারি, ঠিক আছে, এটা কার্ডিও পালমোনারি ইউজ করা হচ্ছে অন পাম্পে, বুঝছো। অন পাম্পে হচ্ছে কার্ডিও পালমোনারি ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে ওপেন হার্ট। ওকে, আচ্ছা, এরপর আসো কার্ডিও পালমোনারি বাইপাস তাহলে কই ইউজ করা হচ্ছে দেখো। তাহলে আমরা কোনটা পড়ছিলাম, এই যে দেখো এখানে পড়ছিলাম যে অফ পাম্পে হচ্ছে কি সাধারণত হৃৎপিণ্ড সক্রিয় থাকে, আর অন পাম্পে হচ্ছে তোমার কি অন পাম্পে হচ্ছে তোমার সাধারণত হৃৎপিণ্ডকে কাজ বন্ধ রেখে তখন কি করা হচ্ছে তোমার কার্ডিও পালমোনারি ইউজ করা হচ্ছে। তাহলে অন পাম্পে হচ্ছে কি কার্ডিও পালমোনারি ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এরপর আসো, কোন পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ভালোভাবে করা যায়, তোমরা অ্যান্সার করো দেখে। আমি তোমাদেরকে সবগুলা পরীক্ষা হচ্ছে কি একসাথে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। অর্থাৎ তুমি হার্টের কোনো প্রবলেম হলে তোমার আসলে যখন যে পরীক্ষাগুলো দিবে সেগুলো একটু আমরা দেখি, তোমরা অ্যান্সার করতে থাকো দেখে। একটু খেয়াল করে দেখো, সাধারণত হৃৎপিণ্ডের এক এক করে আমরা একটা করে পরীক্ষা দেখবো, হ্যাঁ, সকল পরীক্ষা, হৃদরোগ নির্ণয়ের সকল পরীক্ষা, সকল পরীক্ষা চলো দেখি। এক নম্বর আসো, বুকের এক্সরে, বুকের এক্সরে। তাহলে বুকে এক্সরে কেন করা হয়, এক্সরে জিনিসটা মূলত কাজ করে কি জানো, কোনো কিছুর অবস্থা জানার জন্য। তাহলে এটা কি করে,
হৃৎপিণ্ডের অবস্থা জানার জন্য, হৃৎপিণ্ডের অবস্থা জানতে বুকের এক্সরে। এরপর আসে 2 নাম্বার ইসিজি। ইসিজি মানে কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি মানে হার্টের পরীক্ষা মানে কিন্তু ইসিজি। এটা মানে কি? হৃদরোগ নির্ণয় প্রাথমিক পরীক্ষা। তোমার যদি হার্টে প্রবলেম হয় হসপিটালে যাবা, দেখবা প্রথমে ইসিজি দিছে। তাহলে কি এটা হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়। হৃৎপিণ্ডের এটা দিয়ে কি করা হয়? প্রাথমিক রোগ নির্ণয়। এটা দিয়ে হৃৎপিণ্ডে কি করা হয়? প্রাথমিক রোগ নির্ণয় করা হচ্ছে। এরপর আসো 3 নাম্বার ইটিটি। ইটিটি এটা হচ্ছে দেখো, এটা কি? এক্সারসাইজ টলারেন্স টেস্ট। অর্থাৎ তুমি যখন কার্যক্ষম অবস্থায় থাকবা, ব্যায়াম অবস্থায়, তারপর কি কোন একটা কাজ অবস্থায়, তখন আসলে হৃৎপিণ্ডে কতটা অ্যাক্টিভ আছে এটা জাবিতে আসছে। তাহলে এটা কি? কার্যক্ষম হৃৎপিণ্ড অবস্থা, কার্যক্ষম হৃৎপিণ্ড। ঠিক আছে, এটা কার্যক্ষম হৃৎপিণ্ড অবস্থা জানা হয়। এটা কি? ইটিটি বা তোমার এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এরপর আসো কি? ব্রেইন নেট্রিওটিক পেপটাইড, রক্তের বিএনপি পরীক্ষা। তো বিএনপি মানে হচ্ছে তোমার কি? বিএনপি দিয়ে টেস্ট করে কি হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হয়। তাহলে বিএনপি টেস্ট, বিএনপি মানে হচ্ছে এটা দিয়ে হার্ট ফেলিওর নিশ্চিত হওয়া যায়, হার্ট ফেলিওর নিশ্চিত হয় বিএনপি টেস্টের মাধ্যমে। ওকে, এটা গেল। এরপর আসো তোমার এটা আসছে তোমার মোটামুটি এনজিওগ্রামটা দেখে একটু। এনজিওগ্রাম, এনজিওগ্রাম, করোনারি এনজিওগ্রাম। এনজিওগ্রাম মূলত হচ্ছে কি? কোনো একটা ব্লক আছে কিনা, অর্থাৎ করোনারি ধমনীতে কোনো প্রকার ব্লক আছে কিনা, এই ব্লকটা নির্ণয় করা হয়। এরপর আসো কি 6 নাম্বার এমআরআই। এমআরআই দিয়ে মূলত হচ্ছে কি? তোমার হৃদপেশি জানা হয়, হৃদপেশির অবস্থা। এমআরআই এর কাজ কি জানো? এমআরআই কাজ হচ্ছে কোনো একটা অংশের পেশিকে সাধারণত একদম পাউরুটি স্লাইসের মতো করে দেখা। এই এমআরআই দিয়ে কি হৃদপেশির অবস্থা জানা যায়। আরেকটা আছে তোমার কি 7 নাম্বার হচ্ছে কি? ট্রপোনিন টেস্ট। দেখো ট্রপোনিন 1। আচ্ছা, এই ট্রপোনিন 1 দিয়ে হচ্ছে তোমার কি? হার্ট অ্যাটাক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তাহলে হার্ট ফেলিওর সম্পর্কে বিএনপি, আর হার্ট অ্যাটাক এটা হচ্ছে কি? হার্ট অ্যাটাক সম্পর্কে নিশ্চিত পরীক্ষা। সো মাথায় রাখবা এগুলো, হ্যাঁ এগুলো একটু মাথায় রাখবা। তাহলে আমাদের দেখো এখানে কি হয়েছে? কোন পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ভালোভাবে পরীক্ষা করা যাচ্ছে? হৃৎপিণ্ডের কার্যক্ষমতা হচ্ছে কি? ইটিটি। আমরা কি বুঝছি? সবাই বুঝছে এটা? বলো, সবাই কি এটা বুঝছি? এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এটা বলো কোন পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়? এর মাঝে আমি একটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে দেই। আগামী 20 নভেম্বর কি আসছে? তোমরা অনেকেই চাচ্ছিলে যে ভাই একটা ফুল কোর্সের পাশাপাশি আপনারা একটা এক্সাম বেচাবেন। তো 20 নভেম্বর হচ্ছে আমাদের একটা এক্সাম ব্যাচ আসবে। তো এক্সাম ব্যাচের সাথে আমরা হচ্ছে কি? এক্সামের সাথে হচ্ছে আমরা মানে তোমাদের যেহেতু পরীক্ষা আমরা 21 তারিখ থেকে শুরু হবে মোটামুটি, তো আমরা 15 তারিখের পরে মানে ডিসেম্বরের 15 তারিখ পরে তোমাদের হচ্ছে কি? একটা সাবজেক্টে একটা করে ম্যারাথন, একটা সাবজেক্ট একটা করে ম্যারাথন। তো ওই ম্যারাথন গুলো তোমাদের এই ব্যাচে দিব, যেগুলো আমাদের চ্যাম্পে ছিল। তো চ্যাম্পের পাশাপাশি আমরা এক্সাম প্লাস ম্যারাথন, শুধু এক্সাম ব্যাচ না, এক্সাম প্লাস হচ্ছে কি ম্যারাথন ব্যাচটা আমরা আনতেছি। তো এই ব্যাচটা আমরা হচ্ছে কি শুরু করব হচ্ছে 20 নভেম্বর আমাদের লঞ্চিং হবে, এবং খুব শীঘ্রই হচ্ছে আমরা এটা শুরু করে দিব। প্রত্যেকদিন এক্সাম হবে, অনলাইন প্লাস প্রিন্টেড মডেল টেস্ট, দুইটাতেই এক্সাম দিতে পারবা তোমরা। এবং সেই সাথে হচ্ছে কি শেষ সময় গিয়ে তোমরা ম্যারাথন গুলো করবা, এবং সাথে তোমাদেরকে আমরা লাস্ট ফাইটটা হচ্ছে দিয়ে দিব। এটা বিস্তারিত জানায় রাখলাম। তো লঞ্চিং লাইভে থাকবা 20 নভেম্বর, সেখানে তোমরা হচ্ছে কি বিস্তারিত ইনশাআল্লাহ জানতে পারবা। খুবই অল্প একটা ফিতে আমরা হচ্ছে একটা ডেডিকেটেড একটা এক্সাম বেস তোমাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। এবং আমাদের এক্সাম সিস্টেমটা সব সময়ই খুবই স্পেশাল হয়, কজ হচ্ছে আমরা 2 সেগমেন্টে পরীক্ষা রাখি, যেহেতু একটা অনলাইন আর একটা প্রিন্টেড, যেটা হচ্ছে অসমিয়ামে শুধুমাত্র নেই, বাসায় বসে অফলাইনে পরীক্ষা দিবা তোমরা। ওকে, তারপর চলো সেটা অ্যান্সার করছো তোমরা। দেখো কোন পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়? তো আমরা কি বলছিলাম? কোন পরীক্ষার মাধ্যমে হবে? করোনারি এনজিওগ্রাম, ইটিটি, ইসিজি এবং হচ্ছে কি ব্লাড বিএনপি। দেখো করোনারি এনজিওগ্রাম, ইটিটি, তাহলে হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হবা, তাহলে কি ব্লাড বিএনপি টেস্ট। কত সেশন আসছে? এটা হচ্ছে তোমার 22 সেশন আসছে। আর যারা এখনো চ্যাম্পে ভর্তি হতে চাও, চ্যাম্পে এখনো 50% ডিসকাউন্ট রাখছি একদম এক্সাম ব্যাচ পর্যন্ত, সেই পর্যন্ত তোমরা চ্যাম্পে ভর্তি হতে পারবে ইনশাআল্লাহ। হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো প্রকার ব্লক আছে কিনা, এই ব্লকটার জন্য কাকে ইউজ করা হচ্ছে? করোনারি এনজিওগ্রাম। আর যদি কোনো প্রকার ব্লক পাওয়া যায়, তখন যেটা ইউজ করা হবে সেটার নাম কি, বা যে চিকিৎসাটা করা হবে সেটার নাম হচ্ছে কি? এনজিওপ্লাস্টি। সেটার নাম হচ্ছে কি? এনজিওপ্লাস্টি।
প্লাস টি। ওকে, এরপর আসো নেক্সট। অস্থিত অ্যাঞ্জাইনা কখন ত্বরান্বিত হয়? দেখো আমি কি বলছিলাম যে সাধারণত 95-99 বা 90% উপরে যদি তোমার থাকে, ধমনীর লুমেন যদি 90 থেকে 99% সংকীর্ণ হয়ে যায়, অর্থাৎ ধরো এটা হচ্ছে তোমার একটা ধমনী, তো এটার মধ্যে কি হইলো তোমার এইটুক পর্যন্ত ধরো কি হয়েছে, ব্লক হয়ে গেছে এইটুক পর্যন্ত। এই যে এতটা ব্লক হয়ে গেল না, ধরো একদম যখন অস্থিত অ্যাঞ্জাইনা হবে তখন কি একদম এইটুক ব্লক হয়ে যাবে, বুঝছো? তার মানে কি দেখো এইখানে তোমার যে ধমনীর যে এটা ছিল এটা কতটা সংকুচিত হয়ে গেছে, রক্ত আগে পুরোটা দিয়ে যাইতে পারতো, এখন কি অনেকটা কমে গেল না? এটাকে বলা হচ্ছে কি অস্থিত অ্যাঞ্জাইনা, এটা অস্থিত অ্যাঞ্জাইনা। আর এটা হচ্ছে তোমার কি সুস্থিত বা স্টেবল, এটা সুস্থিত অ্যাঞ্জাইনা, বুঝছি সবাই? ওকে, তারপরে চলো দেখি আমরা যাই। আর টেস্ট টিউবে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে, আচ্ছা সেন্ট্রিফিউগাল যন্ত্র যখন এভাবে ঘোরানো হয় টেস্ট টিউবে রক্ত নিয়ে, মানে প্রতি মিনিটে মানে 3000 বার না, তো তখন আসলে কি পাওয়া যায়? তখন দেখবা উপরে একটা স্তর পরে নিচে একটা স্তর পরে, উপরে যে হলুদ স্তরটা থাকে সেই হলুদ স্তরটাকে বলা হচ্ছে কি প্লাজমা। তাহলে দুইটা স্তর থাকে, একটা হচ্ছে কি উপরে হলুদ স্তর প্লাজমা, যেটা হচ্ছে কি হলুদ বর্ণের থাকবে, এবং আরেকটা হচ্ছে কি রক্তকণিকা, যেটা হচ্ছে তোমার সাধারণত লাল বর্ণের থাকবে। তো এই দুইটা জিনিস পাওয়া যায় মূলত, একটা হচ্ছে তোমার প্লাজমা, একটা হচ্ছে কি রক্তকণিকা পাওয়া যাচ্ছে। তাহলে বুঝছো 23 নাম্বারটা? পরে কোশ্চেন আসো। আচ্ছা, ক্লটিং ফ্যাক্টর 9 কোনটি বলো, অ্যান্সার করো। এটা একদম জাতীয় একটা প্রশ্ন না ক্লটিং ফ্যাক্টরটা? ক্লটিং ফ্যাক্টর হচ্ছে একটা জাতীয় প্রশ্ন, অ্যান্সার করো দেখি এটা। বলো, তাহলে আমরা নরমালি ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর কয়টা পাবো আমরা? টোটাল 13টি পাই। 13টি তো আমাদের জানা লাগে, আমরা জানবো কি প্রধান ফ্যাক্টর হচ্ছে তোমার 5টি, প্রধান ফ্যাক্টর 5টি। তাহলে কি কি বলো? মনে রাখার ট্রিক্সটা হচ্ছে কি ফুল পরে টুপ করে, আমরা কি দিয়ে মনে রাখি? ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। তাহলে ফুলের ফতে হচ্ছে তোমার কি ফাইব্রিনোজেন, এইটা দিয়ে বোঝাই ফাইব্রিনোজেন। তারপর প থেকে বোঝা হচ্ছে কি প্রোথ্রম্বিন, তারপর ট থেকে বোঝা হচ্ছে কি থ্রম্বোপ্লাস্টিন, এবং ক থেকে বোঝা হচ্ছে তো সরি 5টি না 4টি, তো ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, ফুল পরে টুপ করে। তাহলে দেখো এখানে কোনটা নাই? থ্রম্বোপ্লাস্টিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এই যে অ্যালবুমিন। অ্যালবুমিনটা কি দেখো, অ্যালবুমিনটা হচ্ছে তোমার কি সাধারণত প্লাজমা প্রোটিন, অ্যালবুমিনটা হচ্ছে কি প্লাজমা প্রোটিন। তাহলে আমরা মনে রাখবো আরেকটা জিনিস যে তোমার প্লাজমা প্রোটিন। তাহলে প্লাজমা প্রোটিন কোনগুলা সেটা মনে রাখার ট্রিক্সটা কি? GPA 5, GPA 5। দেখো জি মানে হচ্ছে কি গ্লোবিওলিন, জি মানে হচ্ছে গ্লোবিওলিন, পি নামে হচ্ছে তোমার কি প্রোথ্রম্বিন, এবং এ মানে হচ্ছে তোমার কি অ্যালবুমিন, এবং 5 মানে হচ্ছে কি ফাইব্রিনোজেন। ঠিক আছে, ওকে, GPA 5। তো আমাদের অ্যান্সার হয়ে গেল, তাই না? এই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর চলো দেখি আমরা এরপরে কোথায় যাব। নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? তাহলে দেখো আমরা একটু আগে শিখে ফেলছি যে প্রোথ্রম্বিন, গ্লোবিওলিন, অ্যালবুমিন হচ্ছে কি প্লাজমা প্রোটিন, বাট ক্যারাটিনটা এটা প্লাজমা প্রোটিন না, এটা মূলত হচ্ছে তোমার কি সাধারণত স্ট্রাকচারাল প্রোটিন। এটা হচ্ছে কি সাধারণত বলতে পারি কি আমরা এটাকে স্ট্রাকচারাল প্রোটিন, স্ট্রাকচারাল প্রোটিন। এই স্ট্রাকচারাল প্রোটিনটা মূলত কি গঠন করে? এটা মূলত কি নখ, চুল, দাঁত এগুলোতে থাকবে না, স্ট্রাকচারাল টাইপের প্রোটিন আর কি। তো ওগুলা ওখানে থাকতেছে, স্ট্রাকচারাল প্রোটিন বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। পরে আসো, মানবদেহের রক্তের ওজন দেহের মোট ওজনের কত অংশ? তো আমরা একটু
রক্তটা নিয়ে বেসিক জিনিসটা একটু পড়ে ফেলি। ধরো রক্ত, তো রক্ত হচ্ছে কি মূলত তরল যোজক কলা, তাই না? রক্ত হচ্ছে মূলত কি তরল যোজক কলা, এটা আমরা সচরাচর সবাই জানি। রক্তকে বলা হচ্ছে কি এটা তরল যোজক কলা। এখন এই রক্তের বর্ণ কি? রক্তের বর্ণ হচ্ছে তোমার কি লাল বর্ণের। তো লাল বর্ণটা কেন হচ্ছে? কারণ রক্তের মধ্যে কি আছে? হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিন থাকায় রক্তের বর্ণ কি হচ্ছে? লাল বর্ণের হচ্ছে, হিমোগ্লোবিন আছে। ওকে, এরপর আসো তোমার সাধারণত দেখো রক্তের ওজন দেহের মোট ওজনের কত লিটার। দেখো রক্তের যদি আমরা বলি আয়তন বলি, পরিমাণ, মানব দেহে রক্তের পরিমাণ কত লিটার? 5 থেকে 6 লিটার, যা হচ্ছে দেহের 8%। দেহের কত পার্সেন্ট? 8%। ঠিক আছে। রক্তের পিএইচ আছে, পিএইচ কত? 7.35 থেকে 7.45। আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ পানি অপেক্ষা কতটুকু ঘন মূলত আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি 1.065। এটা হচ্ছে রক্তের আপেক্ষিক গুরুত্ব। এই জিনিসগুলো গেল। রক্তের তাপমাত্রা, দেখো রক্তের তাপমাত্রা কত? সাধারণত 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এবং এই রক্তের এই তাপমাত্রার জন্যই মূলত আমাদের শরীরের তাপমাত্রার একটা নির্দিষ্ট পরিমাণে থাকে। রক্তের এই তাপমাত্রার জন্যই মূলত কি আমাদের শরীরের তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিমাণে থাকে। এবং এই জন্য কি আমরা হচ্ছে কি এন্ডোথার্মিক, নির্দিষ্ট টেম্পারেচারের প্রাণী হয়ে থাকে আমরা, বুঝছি? আচ্ছা, তাপমাত্রা গুলো 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। রক্তের উপাদান, রক্তের মধ্যে উপাদান কি থাকে? 2 ধরনের থাকবে। সো এখানে 2টা জিনিস কি কি? একটা থাকবে হচ্ছে কি রক্তকণিকা, রক্তকণিকা যেটা হচ্ছে কি মোট কত পার্সেন্ট? 45%। আরেকটা হচ্ছে তোমার কি রক্তরস বা প্লাজমা, যেটা হচ্ছে তোমার কি এখানে কত পার্সেন্ট বলো তো দেখি? 55%। ওকে, সো রক্তকণিকা আবার 3 প্রকার আমরা জানি, সেটা কি কি? আমরা হচ্ছে জানি যে আরবিসি শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি শ্বেত রক্তকণিকা, এবং কি তোমার থ্রম্বোসাইটস। এইটা গেল। আবার রক্তরসকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে প্রধানত পাবো কি পানি। রক্তরসে পানির পরিমাণ কতটুকু? 90 থেকে 92%। এবং বাকি যে তোমার 8 থেকে 10% সেটা কি কঠিন পদার্থ থাকবে, কঠিন, কঠিন থাকবে কত থেকে? 8 থেকে 10%। ওকে, এই কঠিনকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি জৈব, যেটা হচ্ছে তোমার কি 7 থেকে 9%। আর একটা হচ্ছে তোমার কি অজৈব, যেটা অলমোস্ট কত পার্সেন্ট? 0.9% এর মতো থাকে। সো এই হচ্ছে জিনিসটা ওভারঅল আমাদের রক্ত। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে বুঝছি সবাই? আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে আমার, তাহলে দেহের মোট ওজনের কত পার্সেন্ট হচ্ছে তোমার? 8%। ঠিক আছে, 8%। ওকে, এই জিনিসটা আমাদের গেল। এরপর আসো দেখি ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে রক্তপাত বন্ধের প্রক্রিয়াকে কি বলা হচ্ছে। তাহলে রক্তপাত বন্ধের প্রক্রিয়া হিমাটোপোয়েসিস, হিমোস্টেসিস, লিউকোসাইটোসিস। দেখো হিমাটোপোয়েসিস, হিমাটোপোয়েসিস হচ্ছে কি তোমার জানো? রক্তকণিকা তৈরি। এটা হচ্ছে রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে কি রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, মানে কি হিমাটোপোয়েসিস। ওকে, এরপর আসো লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস, লিউকো মানে কি? শ্বেত রক্তকণিকা। তাহলে এটা কি করবে? সাইটোসিস মানে কি তৈরি করা, পোয়েসিস মানে কি তৈরি করা। এটা কি শ্বেত রক্তকণিকা তৈরি প্রক্রিয়া, শ্বেত রক্তকণিকা তৈরি প্রক্রিয়া। ওকে, হিমোস্টেসিস এইটা হচ্ছে গিয়ে মূলত রক্তপাত বন্ধের প্রক্রিয়া। আরেকটা মনে রাখবা এরিথ্রোপোয়েসিস, এরিথ্রোপোয়েসিস, এরিথ্রোপোয়েসিস মানে কি? এটা হচ্ছে কি আরবিসি তৈরি প্রক্রিয়া। ঠিক আছে, আরবিসির অপর নাম কি? এরিথ্রোসাইট। আমরা কি জানি আরবিসির অপর নাম এরিথ্রোসাইট বা ইরাইথ্রোসাইট। তো এই ইরাইথ্রোসাইট তৈরি প্রক্রিয়ার নাম হচ্ছে কি ইরাইথ্রোপোয়েসিস, বুঝছো?
ঠিক আছে, ওকে। বুঝছো? আচ্ছা, আরেকটা মনে রাখবা, এই যে ইরিথ্রোপোয়েসিস প্রক্রিয়া, এখানে একটা হরমোন থাকে, সেই হরমোনটার নাম কি? ইরিথ্রোপোয়েটিন। এইখানে মূলত ইরিথ্রোপোয়েটিন হরমোন থাকে। ইরিথ্রোপোয়েটিন হরমোনটা কোত্থেকে আসে জানো? এটা হচ্ছে তোমার বৃক্ক থেকে আসে। শেষ। ঠিক আছে, তো উৎপত্তি প্রক্রিয়া দেখলাম। তারপর আসে রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? তাইলে দেখো, এটা 21 বাইশের কোশ্চেন। আমরা তো অলরেডি জেনেই গেছি রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে কি? হিমাটোপোয়েসিস। মায়োসিস তো কোষ বিভাজন, এবং থ্রম্বোপোয়েসিস হচ্ছে কি? থ্রম্বোসাইটস বা অনুচক্রিকা তৈরির প্রক্রিয়া। তো ইজিলি এগুলো বুঝতে পারবা তোমরা। তারপর আসো মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত মাস? আমরা অলরেডি জানি লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে কি? 4 মাস। তো দেখো, আমরা একটু লোহিত রক্তকণিকাটা একটু পড়ি। আরবিসি বা রেড ব্লাড কর্পাসাস, যেটাকে বলা হচ্ছে কি? ইরাইথ্রোসাইট বলা হচ্ছে। আরবিসির অপর নাম হচ্ছে কি? ইরাইথ্রোসাইট বলা হচ্ছে। এটা দেখতে কি রকম? এটা হচ্ছে কি? সাধারণত দ্বি-অবতল হয়। এটা মূলত দেখতে হচ্ছে দ্বি-অবতল, তারপর কি? গোলাকার, এই জিনিসগুলো হয়। তারপর কি থাকে? এটাতে নিউক্লিয়াস বিহীন হয়, এটাতে নিউক্লিয়াস থাকে না। হ্যাঁ, নিউক্লিয়াস থাকে সাধারণত যখন ভ্রূণ অবস্থায় 3 সপ্তাহ বয়স থাকে। শোনো, যখন ভ্রূণ অবস্থায় 3 সপ্তাহ বয়স থাকে তখন এটাতে নিউক্লিয়াস থাকে, কিন্তু এছাড়া সাধারণত তোমার নিউক্লিয়াস থাকবে না, মানে যখন কুসুম থলিত থাকে তখন থাকবে। তারপর আসলে এটা সংখ্যার দিকে যায়, আমরা সংখ্যা। তো এটা সংখ্যা যখন পড়বা তোমরা জাস্ট মনে রাখবা, জাস্ট এটা মনে রাখবা, 80, সরি এখানে প্রথমে কি? 90, 80, 70, 60, 55, 50। সো খুবই সুন্দর করে মনে রাখবা, 80 থেকে 90 লাখ কত? ভ্রূণ দেহে সব থেকে বেশি থাকে। 60 থেকে 70 লাখ কোথায়? শিশুতে থাকবে। তারপর তোমার 50 থেকে 55, এটা কোথায় বলো? 50 থেকে 55 থাকবে হচ্ছে কি? সাধারণত পূর্ণবয়স্ক পুরুষে। এবং 45 থেকে 59, 49 এটা থাকবে কোথায়? স্ত্রীদেহে। স্ত্রীদেহে। ওকে, এটা হচ্ছে কি? তোমার পরিমাণটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সাধারণত পরিমাণটা দিলাম। তো এটা কখন বৃদ্ধি পায়? তো আরবিসি 1 মিনিটে, 1 সেকেন্ড, সরি 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে মানব দেহে কতগুলো শ্বেত রক্তকণিকা তৈরি, লোহিত রক্তকণিকা তৈরি জানো? প্রায় 26 লক্ষ আরবিসি তৈরি হয় মানব দেহে। এবং ব্যায়াম ও গর্ভাবস্থায় এটা বেশি থাকে, ব্যায়াম ও গর্ভাবস্থায় বেশি। কোন অবস্থায় বেশি? ব্যায়াম এবং গর্ভাবস্থায় আমরা বেশি পাচ্ছি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি আমাদের আরবিসি থেকে মেইন জিনিসগুলো গেল। ঠিক আছে, আচ্ছা এই জিনিসগুলো একটু দেখবা। তারপর আসো, কোনটি সত্য? লোহিত রক্তকণিকা দ্বি-অবতল, নিউক্লিয়াস বিহীন। অনুচক্রিকা, দেখো অনুচক্রিকা হচ্ছে কি? ক্ষুদ্র ও নিউক্লিয়াস যুক্ত, এবং কি? শ্বেত রক্তকণিকা অদানাদার। তাহলে কি হবে? লোহিত রক্তকণিকা দ্বি-অবতল ও নিউক্লিয়াস বিহীন। ওকে, ঠিক আছে। তো হাওয়ার আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখছি। আমার একটু শরীর খারাপ লাগতেছে, তো আমি আজকে আর না নি। হ্যাঁ, আজকে একটু টায়ার্ড। তো এইটার আমরা আরেকটা পার্ট নিবো। হ্যাঁ, বাকি আরো তোমার 20টার মতো কোয়েশ্চেন আছে, আমি বাকি পার্টটার জন্য আলাদা একটা ক্লাস নিব। তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। তো আজকে এই পর্যন্ত এন্ড। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ কালকে বা পরশু আমরা এটার আবার ক্লাস নিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। হ্যাঁ, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত রইলো। আমি এটার জন্য আরেকটা ক্লাস নিব। কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন বলো, কোনো প্রশ্ন আছে কারো? কোনো কোয়েশ্চেন আছে? আজকে এই পর্যন্ত রইলো। ঠিক আছে, ওকে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।